তাদের রিয়াকশন পেয়েছি, এইগুলো নিয়েই আজকে আলোচনা করব। মূলত আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং একটা পরিষ্কার রোডম্যাপ চাই, এটাও আজকেও সেইটা দাবিটাই তুলেছেন তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে। কিন্তু বৈঠক থেকে বের হয়ে তারা যেটা বলেছেন যে আলোচনায় তারা একেবারেই সন্তুষ্ট নয়। কি বার্তা পাচ্ছেন? ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন আমাদেরকে, সবাইকে শুভেচ্ছা। দেখেন, একেবারেই সন্তুষ্ট নয় কথাটা, এটা যেরকম বলেছেন আরেকটা কথাও কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা যখন বলেছেন নির্বাচন ডিসেম্বর টু জুন এর মধ্যেই হবে, তো ডিসেম্বরে হবে না এটা কিন্তু বলেন নাই, বা হওয়া যাবে না বা হওয়া সম্ভব না এটা কিন্তু বলেনি। তো উনি বলতেছেন যে যে কোনো মূল্যে জুনের আগেই উনি নির্বাচনটা সেরে ফেলতে চান। কিন্তু বিএনপির জন্য হলো যে কাট অফ লাইন হলো আপনার ডিসেম্বর, এর বাইরে যাবে না। এখন দেখেন, নির্বাচনের ব্যাপারে কথা বলাটা এখন আমি মনে করি যে সবচেয়ে দুঃখজনক ঘটনার একটা। কারণ হলো আপনি দীর্ঘ সময় একটা ভোটাধিকার বঞ্চিত, হ্যাঁ, বিশাল জনগোষ্ঠী যাদের বয়স 35-40 হয়েছে, তারাও ভোট দিতে পারেনি, বিপুল জনগোষ্ঠী ভোট দিতে পারেনি। এবং এই দীর্ঘ সময় ভোটাধিকার বঞ্চিত একটা জনগোষ্ঠী, হ্যাঁ, এক ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটায় ফ্যাসিবাদের পতন হইল। এখন আপনি গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে যাবেন, আপনি সংস্কার বলছেন, মানে আপনি রাষ্ট্র, হ্যাঁ, পুনর্গঠন প্রক্রিয়ার দিকে যাবেন। তাহলে আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাবেন, সেই ক্ষেত্রে ইলেকশনটা তো একটা প্রাইমারি ব্যাপার হলো, মানে গণতন্ত্রের অনেক সমস্যা আছে, তর্কের খাতিরে ধরে নিই, আপনি বিএনপির কথা বাদ দেন, এই সরকার ধরেন ইলেকশন দিল না, কি করবে এই সরকার? কি করবে কেননা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনি ধরেন ইলেকশন যদি না দেন, ইলেকশন যদি না হয় একটা দেশে, তখন যে ঘটনাটা ঘটে সেটা হলো আপনার মানে ভোটের অনুপস্থিতি যেটা করে সেটা হলো যেই ক্ষমতায় থাকে, যে ক্ষমতায় থেকে এই কাজটা করে, তার ক্ষমতাটা কলাপস হয়ে যায়, তার ক্ষমতার যে লেজিটিমেসি সেইটা একদমই কলাপস হয়ে যায় এবং পুরা সিস্টেমটা পাল্টে যায়। তো ফলে এই জন্যই আপনার ভোটারবিহীন আপনার নির্বাচনের সংস্কৃতি এবং ভোটবিহীন ক্ষমতার সংস্কৃতি, এগুলো ফ্যাসিবাদী সংস্কৃতি, এগুলো ফ্যাসিবাদী বৈশিষ্ট্য। তো ফলে এই বৈশিষ্ট্যগুলো আর চলবে না। এখন আপনার এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো যে সংস্কার বনাম নির্বাচন, এই যে সংস্কারকে, হ্যাঁ, নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর মধ্য দিয়ে একটা গ্রুপ দাঁড়াইলো, না সংস্কার না নির্বাচন ক্ষমতা, হ্যাঁ, এটা ডেঞ্জারাস। আপনি সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করেন, তাতে কোনো আপত্তি নেই, হ্যাঁ, এবং সেটাতে জনগণেরও খুব একটা আপত্তি নাই, কিন্তু সংস্কারটাকে একটা অজুহাত হিসাবে ব্যবহার করে, হ্যাঁ, যারা, এবং এই যে 8 মাস হয়ে গেল গভর্নমেন্টের, 8-9 মাস হতে যাচ্ছে, তাই না? এখানে সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত কী ছিল? সেটা আওয়ামী লীগের বিচার। আওয়ামী লীগের বিচার বলতে আমরা বলতেছি সার্বিক অর্থে বিচার, মানে ধরেন এই জুডিশিয়ারি থেকে শুরু করে, ব্যুরোক্রেসি থেকে শুরু করে, টাকা পাচার থেকে শুরু করে, শুধুমাত্র ফৌজদারি অপরাধের বিচার না, গুম খুন বা হত্যা ধর্ষণ এগুলোর বিচার না, সার্বিক অর্থে বিচার। সার্বিক অর্থে যদি আপনি বিচার করতে পারতেন তাইলেই তো দেশ সংস্কার হয়ে যায়। মানে দেশ সংস্কার, দেশ গঠন তো খুব সহজ। আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, দেশ দাঁড়ায় যাবে, হিসাব তো সহজ। এইটাকে এত জটিল রকেট সায়েন্স বানানো তো কিছু নাই। এবং জনগণের কাছ থেকে ক্ষমতাকে, হ্যাঁ, সরানোর যে কোনো চক্র, সেইটা আপনি পলিটিক্যাল পার্টিগুলো দিয়ে যদি করেন, বা নন পলিটিক্যাল পাওয়ার সিন্ডিকেট গইরা উঠা তারা ইউনুসকে 10 বছর 5 বছর 100 বছর দেখতে চাই, এই যে এই হাইপটা আপনার কি ক্ষতিটা করবে? এই হাইপটা ক্ষতিটা নিয়ে আমরা আপনার কাছে আসব। আচ্ছা, তাহলে আগে এখানে শেষ করি। ফলে এখন যে রিয়াকশনটা দাঁড়াইলো, সেই রিয়াকশনটাকে আমি খানিকটা পলিটিক্যাল রেটরিক্স আকারে দেখতে চাই। কারণ হইলো আপনার ইলেকশন না দিয়ে গভর্নমেন্টের আর কোনো পথ নাই। কারণ এই গভর্নমেন্টের আরেকটা ব্যাপার হইলো, এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায় কি গভর্নমেন্টের? সবার। কারণ কি, এই সরকার হইল অভ্যুত্থানের সম্মিলিত শক্তির সরকার। কিন্তু এই গভর্নমেন্ট যদি সফল হয়, সেই সফলতার ক্রেডিট যদি গুটি কয়েক দল, একটা দল এনজয় করে, সেইটা তো ধরেন এই সরকারের নিরপেক্ষতা নষ্ট করবে এবং অভ্যুত্থানের ঐক্যের মধ্য দিয়ে যে ধরনের জাতি গঠনের সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগ নষ্টের দায়ভার এই সরকারের উপরও বর্তাবে এবং তাদের যে এলাই যারা থাকবে, হ্যাঁ, রাজনৈতিক পার্টি নামে, তাদের উপরও বর্তাবে। ফলে 1 নাম্বার দায়িত্ব হলো আপনি সংস্কার করেন, আপনি নির্বাচন করেন, যাই করেন,
আপনাকে রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে এবং রাজনৈতিক ঐক্য ধরে রাখার জন্য আপনাকে এমন একটা নির্বাচনের দিকে যাইতে হবে যে নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, শুধু দেখানো নির্বাচন হইলে হবে না, আওয়ামী মডেলের, এটা রিয়েলি ভোটাধিকার প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে, সেই রকম একটা নির্বাচন হইতে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার জায়েদুর রহমান। আপনি কিভাবে দেখেন বিশেষ করে বিএনপির যে এই অবস্থান এবং সরকারের অবস্থান একই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে যে তার ডিসেম্বরে নির্বাচন চাই, সরকার কিন্তু পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে তাদের রোডম্যাপ হচ্ছে ডিসেম্বর থেকে জুন, এটা সংস্কারের উপর বা ঐকমত্যের উপর ভিত্তি করে হবে, ডিসেম্বরও হতে পারে পরেও হতে পারে। কিন্তু এই যে বিএনপির মতো একটা বড় দল যে যখন কথা বলে আসে, আনুষ্ঠানিকভাবে কথা বলে আসে এবং যখন বের হয়ে বলে আমরা সন্তুষ্ট নই, একেবারেই সন্তুষ্ট নই, সেক্ষেত্রে আসলে জনগণের মধ্যে কি বার্তা যায়? ধন্যবাদ। শুরুতে একটা কথা একটু বলে রাখা ভালো, রাজনীতিবিদদের সব কথাকে ঠিক আক্ষরিক অর্থে নিয়ে ফেলা ঠিক হবে না। সারা পৃথিবীতে রাজনীতিতে রেটরিক থাকে। এই রেটরিক যে সবসময় শতভাগ ভুল তা না, কখনো কখনো একেবারে কোনো চিন্তা আপনার মাথায় নাই সেটা বলে দিতে পারেন, কখনো কখনো মাথায় যে চিন্তা আছে সেটা কিছুটা এক্সেজারেট করে বলতে পারেন, কখনো কখনো যে চিন্তা আছে সেটাকে ডাউনটোন করে বলতে পারেন। এরকম নানান কিছু পলিটিক্যাল পার্টিগুলো তাদের পলিটিক্সের স্বার্থে করে, এটাই নিয়ম। যেমন ট্রাম্প ট্যারিফ ঘোষণা করে দিয়েছে, আমার খুব ধারণা এটা যে ট্রাম্প জানতো এটা ধরে রাখতে পারবে না, গ্লোবাল সিস্টেমটা যেভাবে কাজ করে এভাবে আসলে এটা ধরে রাখা যাবে না, কিন্তু সে করলো কি এর মাধ্যমে একটা পলিটিক্যাল গেইন, আমি এইটাই করে ফেলবো, একটা পলিটিক্যাল গেইন কিন্তু পেয়ে গেল তার যে ভোটাররা আছে তাদের কাছ থেকে। তো এইভাবেই পলিটিক্স কাজ করে সারা পৃথিবীতে, কম আর বেশি। এখন যারা মির্জা ফখরুল যেটা বলেছেন, আমি ওনার সময় হয়ে থাকে জুন পর্যন্ত আসলে নির্বাচন যাবে না, এটা সবাই বোঝেন। কারণ বাংলাদেশে এরকম একটা গরমের মধ্যে নির্বাচনের একটা উদাহরণ হচ্ছে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল, পরে জুনে। তো ঝড় বৃষ্টি গরমের মধ্যে নির্বাচন হয় না। নির্বাচন সর্বোচ্চ আমার মনে হয় ইভেন মার্চও যাবে কিনা সন্দেহ আছে, কারণ রমজান আছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি এর মরকম একটা সময়ের মধ্যে। আমি যেটা ধারণা করি এই পর্যন্ত যাওয়াও বিএনপি অ্যাকসেপ্ট করবে। কিন্তু যেটা হয় যে বললাম রেটরিক, আপনি সরকারের উপর একটা চাপ তৈরি করতে চাইছে। যে রনি যেটা বলল, এই সরকারকে রেখে একটা গ্রুপ পাওয়ার এনজয় করার নানান রকম, কারণ একটা নির্বাচিত সরকার আসার সাথে সাথে তাদের সব কিছু শ্যাটার্ড হয়ে যাবে। এই সরকারের বহু জায়গায় বহু বদলি তদবিরের সাথে কোনো দল কিছু ব্যক্তি এভাবে জড়িত আছে, সুতরাং তারা চায় এই সরকারকে যতটা এক্সটেন্ড করা যায়। সে কারণে আমি মনে করি বিএনপি ইলেকশনটা যদি ডিসেম্বরের চাপটা ধরে রাখতে পারে এবং ক্রমাগত দিয়ে যেতে পারে, সেটা আর 1-2 মাস তারা অ্যাগ্রি করবে না, আমার কাছে সেটা মনে হয় না আর কি। যে আমরা এই রনে আপনি যদি একটু দেখেন, সেটা হলো এই 5 আগস্টের পরে আমরা আওয়ামী লীগের অবর্তমানে দুটো রাজনৈতিক দল, একটা বিএনপি এবং জামাত, আমরা এই বিএনপি জামাতের ইতিহাস আমরা জানি, তারা একসাথে যুগপৎভাবে আন্দোলন করেছে এবং রাষ্ট্র ক্ষমতায় ছিল। কিন্তু এই সময় এসে দেখলাম যে দুই দলের একটু টানাপোড়েন, উত্তেজনা, পরস্পর বিরোধী বক্তব্য, সেগুলো আমরা দেখেছি। কিন্তু সম্প্রতি আপনি খেয়াল করেছেন লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে জামাতে আমির দেখা করেছেন, তারেক জিয়াও সেখানে ছিলেন, এবং আজকে জামাতে আমির যে বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে, কিনা তারা বলেছে সংস্কারের পর নির্বাচন, কখনো কোনো রোডম্যাপ বা ডেডলাইন বলে নাই। এই প্রথম জামাত বলেছে যে আগামী রমজানের আগে তারা নির্বাচন চায়। দ্যাট মিনস ফেব্রুয়ারির মাঝামাঝির আগে নির্বাচন। বিএনপি এবং জামাতের মধ্যে দেখেন খুব বেশি কিন্তু টাইম ফ্রেমের খুব বেশি পার্থক্য নেই। এই জায়গায় কোনো রাজনীতি মানে খেলাটা কি আসলে, লন্ডন থেকে কি কোনো বার্তা আসলো?